হলো? ভাবছেন যে এই মানুষটা জঙ্গলে কি করছে? কাঠকুড়োতেও তো আসেনি, আর হাতে বন্দুকও নেই যে শিকার করতে এসছে। তাহলে খুলেই বলা যাক। আপনারা নিশ্চয়ই জানেন, ভারতবর্ষের ইতিহাসে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর একটি ইতিহাস প্রসিদ্ধ নাম। কখনো সেটি কীর্তিভূমি বিষ্ণুপুর, কখনো সেটি মল্লভূমি বিষ্ণুপুর, কখনো সেটি সঙ্গীত তীর্থ বিষ্ণুপুর, বা কখনো শিল্পনগরী বিষ্ণুপুর। এ সম্পর্কে নানান কাহিনী শোনা যায়। আমি এসেছি আজকে এর প্রকৃত কাহিনীটা শোনানোর জন্য, অর্থাৎ এর সত্য যে ইতিহাস, সেই ইতিহাসটা জানানোর জন্য। আপনাদের হয়তো মনে হবে যে আপনি কে মশাই, যে ইতিহাসটা আপনি কোথা থেকে জানলেন? তাহলে আমার একটু পরিচয় দেওয়া দরকার। আপনারা অনেকেই জানেন যে কলকাতার কলেজ স্ট্রিটে দেশ পাবলিশার্স কর্তৃক প্রকাশিত বিষ্ণুপুরের অমর কাহিনী, যেটি ফকিরনারায়ণ কর্মকার মহাশয়ের লেখা, এবং যে লেখাটি সম্পূর্ণ তথ্যে পরিপূর্ণ। এবং অনেকের মনে হতে পারে তিনি এই তথ্য কোথায় পেয়েছেন। এই প্রসঙ্গে বলে রাখি যে রাজ পরিবারের সঙ্গে তার একটা সম্যক যোগাযোগ ছিল, এবং তিনি একটি পরিমণ্ডলের মধ্যে থাকতেন যার মধ্যমণি ছিলেন বিষ্ণুপুরের শেষ রাজা কালীপদ সিংহ ঠাকুর মহাশয়। এবং সেখান থেকে, সেই সুবাদে তিনি সেখান থেকে নানা হাতে লেখা পুঁথি তথ্য সংগ্রহ করছেন। এবং শুধু তাই নয়, অনেক রক্তঘামের বিনিময়ে এই ইতিহাস লেখা হয়েছে। তিনি যে যে জায়গাগুলির কথা উল্লেখ করেছেন সেই স্থানে তিনি গেছেন, এবং সেই স্থান, দ্রষ্টব্য স্থানগুলি দেখে এসেছেন, তবে লিপিবদ্ধ করেছেন। দূর থেকে তিনি লেখেননি, কোনো কল্পনা করে লেখেননি। এবারে নিশ্চয় বুঝতে পারছেন যে আমি সেই অমর কাহিনী রচয়িতার, অর্থাৎ ফকিরনারায়ণ কর্মকারের পুত্র অরূপ কর্মকার। এবার মূল বিষয়টিতে আসা যাক। এই যে বনপথটা দেখছেন, এইটার লাউগ্রামের নিকটবর্তী বনপথ, দুর্গম বনপথ। অসংখ্য হিংস্র জন্তু এখানে ঘোরাফেরা করে। এই পথ দিয়েই পুরীগামী তীর্থযাত্রীর দল যাতায়াত করত। এই নিয়ে শুরু আমাদের আজকের কাহিনী। তো যে কথা বলছিলাম, সময়টা খ্রিস্টীয় 7ম শতাব্দীর মধ্যভাগ হবে। একদল তীর্থযাত্রীর দল এই পথ দিয়ে যাচ্ছে। চোখে মুখে তাদের ক্লান্তির ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। সূর্য ক্রমশ পশ্চিম দিগন্তে অস্তমিত হতে চলেছে। ঠিক সেই সময় তারা হেঁটে চলেছে। সঙ্গে ছিল রাজস্থান থেকে আসা এক রাজপুত দম্পতি। কেউ কেউ বলেন মণিপুর স্টেটের দম্পতি। আর সেই স্ত্রী ছিলেন আসন্ন প্রসবা। কিছুক্ষণ চলতে চলতে হঠাৎ তার প্রসব যন্ত্রণা শুরু হয়, এবং তার পক্ষে আর এগিয়ে যাওয়া সম্ভব হয় না কিছুতেই। সঙ্গে তীর্থযাত্রীর দল বলে ওঠে যে সামনে যে লোকালয় আছে সেখানে গিয়ে বিশ্রাম করবেন, সেখানে গিয়ে স্ত্রীকে আশ্রয় দেবেন। কিন্তু তার পক্ষে আর চলা সম্ভব হয় না। দুর্গম পথ। তীর্থযাত্রীর দল যারা ছিল সঙ্গে সব চলে যায়। এর ফলে দম্পতি আরও বিপদে পড়ে যায়। রাজপুত পড়ে যায় অকুল পাথারে। এই দুর্গম পথে, এই বনভূমির মধ্যে প্রচণ্ড অস্থিরতা, সংশয়, শঙ্কার ক্রমঘন অন্ধকার। কি করে কাটাবে কিছুতেই খুঁজে পাচ্ছে না। এমন সময় সেই রমণী একটি অপরূপ কান্তি শিশুর জন্ম দেয়। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! শিশুর জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গেই সেই মাতা মারা যায়। রাজপুত পড়ে যায় অকুল পাথারে। ঠাকুরের উদ্দেশ্যে বলতে থাকে, প্রভু এ আমার কি পরীক্ষা নিচ্ছ? আমি এখন কি করব? একদিকে মৃত স্ত্রীর দেহ, মৃতদেহ, এবং একদিকে সদ্যজাত শিশু। সে 7-5 ভাবতে ভাবতে চোয়াল শক্ত করে মনস্থির করে কি করবে। ওদিকে পরমেশ্বরের ডাক। তখন আর না ভেবে তিনি সঙ্গে যে ভূর্জপত্র ছিল সেটি বের করলেন, করে লিখলেন লিপি, অর্থাৎ তার পরিচয় লিপি, শিশুর পরিচয় লিপি। আর সঙ্গে যে জয়শঙ্কর তরবারিটি ছিল সেইটি শিশুর কাছে নামিয়ে দিয়ে তিনি তীর্থের উদ্দেশ্যে চলে গেলেন। আর ফিরে আসেননি।
অনেকে হয়তো বলেন যে এমন ধর্মোন্মাদ লোক দেখা যায়নি যে স্ত্রীকে শিশুকে ফেলে চলে গেছে। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই, এইরকম কথা কি ইতিহাসে বিরল? এরকম কাহিনী কি ইতিহাসে বিরল? কেউ কি সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যান না? প্রকৃতির কি অপার লীলা! হিংস্র জন্তুরা তার মায়ের মৃতদেহ টেনে নিয়ে চলে যায়, কিন্তু যে কোনো কারণবশত শিশুটির কোনো ক্ষতি করেনি। আরও আশ্চর্যের, শিশুটি যেখানে জন্মগ্রহণ করেছে তার উপরে একটি মধুর চাক, ক্রমাগত মধুর ফোঁটা তার মুখে পড়েছে। পরদিন সকালবেলা সূর্য চারিদিক আলো করে, আকাশ ঝলমলে পরিবেশ, পাখির ডাক চারিদিক থেকে শুনতে পাওয়া যাচ্ছে। এমন সময় নিত্যদিনের মতো এক কাঠকুড়ানি বাগদির মেয়ে সেখানে আসে, অর্থাৎ বনের মধ্যে প্রবেশ করেই একটা ক্রন্দন ধ্বনি তার কর্ণগোচর হলো। শিশুপুত্রের কান্না সে শুনতে পেল। তার মুখে চোখে বিস্ময় যে কোথায় কোথায় এ কান্না ভেসে আসছে। ধীরে ধীরে সে উৎসুক হয়ে সামনে এগিয়ে যায় এবং অনতি দূরেই দেখে একটি অপরূপকান্তি শিশু হাত পা ছুঁড়ে কাঁদছে। সে যায়, সঙ্গে সঙ্গে সেই শিশুপুত্রটিকে কুড়িয়ে নেয়, বুকে ধারণ করে তাকে নিয়ে অপার মমতায় এবং সঙ্গে থাকা সেই যে জয়শঙ্কর তরবারি এবং লিপি ছিল সেগুলি নিয়ে সেখান থেকে চলে যায়। এ প্রসঙ্গে একটা কথা উল্লেখ না করে পারছি না। একজন বাগদির মেয়ে তাকে কুড়িয়ে নিয়ে গিয়েছিল বলে অনেকে তাকে বাগদি রাজা বলে। ইতিহাসে, বিষ্ণুপুর ইতিহাসে যে রাজবংশ তাদেরকে বাগদি রাজা বলা হয়, কিন্তু তিনি ছিলেন তার পালিতা মাতা। তিনি কিন্তু প্রকৃত মাতার থেকে কম কোনো অংশে করেননি। তা তিনি যথেষ্ট সেই বিষয়ে যথেষ্ট কি বলবো সহানুভূতি দেখিয়েছেন, মমতা দেখিয়েছেন, কিন্তু তার পরিচয় ছিল, প্রকৃত পরিচয় ছিল ওই ভূর্জপত্রে তার পরিচয় লিপিতে। এবং সে কোথায় তাকে নিয়ে গিয়েছিল, সে কিভাবে পরবর্তীকালে লালিত পালিত হয়েছে, যদি আপনাদের সেই ঘটনাগুলো শুনতে হয় তাহলে আমার সঙ্গে থাকতে হবে। আমাদের পরবর্তী পর্বে আসবে সেই ঘটনা। আর আপনাদের যদি এই অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখবেন আপনারা পরপর বিষ্ণুপুর রাজের যে কাহিনী, সেখানে সব জিনিস একের পর এক আপনাদের চোখের সামনে আমরা দিনের আলোর মতো ফুটিয়ে তুলব। নমস্কার।